ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবেক সরকার যেভাবে অপমান করেছে, রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, আপনাদেরকে বলা হতো স্বৈরাচার। জীবনটা হওয়া উচিত শেখ রেহানার মতো। গণহত্যার দায় সরকারের যেমন, সংসদের সকলের তেমন। গত সরকার কি স্বৈরাচার ছিল না ছিল না? প্রিয় দর্শক, আমি শাহরিয়ার নাজিম জয় এক্সক্লুসিভ ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে এসেছি নতুন বাংলাদেশে। গত 5ই আগস্ট দেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ছাত্রদের কঠোর আন্দোলনের মাধ্যমে পতন হয়েছে গত সরকারের। এই মুহূর্তে আমি যার ইন্টারভিউ নিচ্ছি তিনি গত পার্লামেন্টের প্রধান বিরোধী দলীয় নেতা ছিলেন এবং জাতীয় পার্টির তিনি প্রেসিডেন্ট GM কাদের। স্যার, আপনাকে আমার শোতে ওয়েলকাম করছি। ধন্যবাদ তোমাকে। বর্তমান সময়ে আপনাকে নিয়ে, জাতীয় পার্টিকে নিয়ে মানুষের অনেক কিছু জানার আগ্রহ আছে। ইতিমধ্যে আপনি বিভিন্ন জায়গায় কথা বলছেন, কিন্তু আমি আজ আমার কাছে বসিয়ে জনগণের মনের প্রশ্নগুলো আপনাকে করতে চাই। আমার প্রথম প্রশ্ন, গত সরকার কি স্বৈরাচার ছিল না ছিল না? ইয়েস অর নো? অফকোর্স স্বৈরাচার ছিল, এবং স্বৈরাচার ছিল এটা আমি পার্লামেন্টে পর্যন্ত বলেছিলাম সরকার প্রধানের সামনে। এটা রেকর্ড আছে। কর্তৃত্ববাদী সরকার আমি প্রথম ঘোষণা করেছিলাম, এবং গত সরকারের মুখোশ উন্মোচন, মানে সরকারটি যে একটি একদলীয় শাসন ব্যবস্থার দিকে যাচ্ছে, দেশকে বিভক্ত করে ফেলছে, দেশের মধ্যে বৈষম্যের অনেক ধরনের বৈষম্যের মানে এলিমেন্টস দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, একটা ক্ষুদ্র শ্রেণীকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিচ্ছে এবং তার মধ্যে তাদের মাধ্যমে বেশিরভাগ মানুষকে শোষণ করছে, নির্যাতন করছে, বিভিন্নভাবে তাদেরকে তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত করছে। এই কথাগুলি আমি তুলে ধরেছি সংসদে এবং সংসদে তুলে ধরেছেন, সংসদের বাইরেও তুলে ধরেছেন। 90-এর যে আন্দোলন ছিল স্বৈরাচার বিরোধী, আপনার দল এবং সাবেক রাষ্ট্রপতি হোসেন মোহাম্মদ এরশাদ, আপনাদেরকে বলা হতো স্বৈরাচার। কে বড় স্বৈরাচার? এরশাদ বড় স্বৈরাচার নাকি শেখ হাসিনা বড় স্বৈরাচার? এটা আমি অনেক জায়গায় অনেক ক্ষেত্রে বলেছি, টেলিভিশনের সামনে কয়েক জায়গায় বলেছি। প্রকৃত অর্থে এরশাদ সাহেবকে সেই অর্থে স্বৈরাচার মনে করি না। তারপরে যদি ধরে নেই যে উনি যেহেতু ক্ষমতাটার স্বাভাবিক প্রক্রিয়া আসেননি, যদিও ওনার সময়কার যেগুলো কাজকর্ম হয়েছে, যে শাসন ব্যবস্থা ছিল, তুলনামূলকভাবে আমি মনে করি অনেক বেশি জনগণের পক্ষে ছিল, অনেক বেশি জনগণের মতামতের ভিত্তিতে ছিল। ফেসবুকে যেমন চটুল বিষয়ে পাই, সিরিয়াস বিষয়ে পাই। একটা কোটেশন আমি উল্লেখ করি, যে অনেকে লিখেছেন, জীবনটা হওয়া উচিত শেখ রেহানার মতো, খাবো দাবো, ফুর্তি করব, উপভোগ করব, কিন্তু কোনো কিছুতেই বিচার হবে না, কেউ ধরবে না। শেখ রেহানা যেমন, জাতীয় পার্টিও ঠিক তেমনই মনে হয়, খায় দায়, ফুর্তি করে, ক্ষমতায় থাকে, বিরোধী দলে থাকে, বিচার হয় না। এটা কেন স্যার? জাতীয় পার্টির চেয়ে বেশি নির্যাতিত পার্টি বাংলাদেশের দুটো কেন আমার আছে বলে মনে হয় না। আমি সবসময় বিশ্বাস করি যে জনগণ অনেক সময় অনেক ক্ষমা করে দেন, অনেক কিছু বিচার আচার করেন না বা করার সুযোগ পান না। আল্লাহর বিচার একটা হয়, সবসময় হয়। আর জাতীয় পার্টিকে নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে, এগুলো সম্পূর্ণ একটা অপপ্রচার। জাতীয় পার্টিকে প্রথম থেকেই, জাতীয় পার্টি থেকে যদি আমি 90-এর আগের থেকে ধরি, প্রথম থেকে যদি ধরি, 82-তে যখন জাতীয় পার্টি ক্ষমতা নিয়েছিল, তখন জনগণের প্রত্যাশা অনুযায়ী নিয়েছিল। যে যত কথা বলুক, 90-তে যখন উনি পদত্যাগ করেছেন সেটা জনগণের প্রত্যাশা অনুযায়ী করেছিলেন। তারপরে 91-তে এসে আমরা যখন ইলেকশন করেছিলাম, সেখানেও আমাদেরকে জনগণ ভোট দিয়েছিলেন। আমাদের নেতাকে পাঁচটি আসনে ভোট দিয়েছেন জেলখানার ভিতর থেকে, কোনো রকম সব তো প্রতিকূলতার মাঝে। কিন্তু জনগণের সঙ্গে আমরা সবসময় ছিলাম। এরপরে শুরু হলো 91 থেকে 95 সময় এরশাদ সাহেবের নামে বিভিন্ন ধরনের মামলা, বিভিন্ন ধরনের নেতাকর্মীদের নামে মামলা, হুমকি, ভয়, ভীতি প্রদর্শন। আমাদের মিটিং করতে দেওয়া হলো না, আমাদের পার্টি অফিস ভেঙে দেওয়া হলো, যেখানে মিটিং করতে সেখানে অ্যাটাক করা হলো। এগুলো আমরা দেখেছি। এবং এই অত্যাচার থেকে শুরু করে এই যে বীজ বপন করা হলো, সমস্ত নেতাকর্মীদেরকে এমনভাবে বিপর্যস্ত করা হলো। আমাদেরকে, আমরা কোনো সময় কোনো কষ্ট করি নেই, এমনি সবসময় ফুর্তিতে ছিলাম। ইট ইজ এ টোটালি ফলস ধারণা। আওয়ামী লীগের সাথে সবসময় আপনাদের একটা বন্ধুত্ব এবং সরকারেও থেকে যাওয়া। প্রথম একবার থাকলেন মন্ত্রী, দ্বিতীয়বারও মন্ত্রী, তারপর বিরোধী দলীয় উপনেতা, তারপর নেতা। এই যে সবসময় সরকারকে মদত দেওয়া, বা সরকারকে এখন স্বৈরাচার বলা হচ্ছে এবং সরকারের
অঙ্গ সংগঠন থেকে শুরু করে সরকারের দোসর যারা, সবাইকেই এখন আসামি বলা হচ্ছে, বা এক ধরনের সবার প্রতি মানুষের মন খুব বিষিয়ে উঠেছে। তো আপনি তো স্যার মন্ত্রীও ছিলেন, দুইবার মন্ত্রী ছিলেন, আপনি বিরোধী দলীয় নেতা ছিলেন, দুটো মন্ত্রণালয় ছিল। জি, মন্ত্রণালয়ে ছিলেন। তো আমরা ওই সময় শুনেছি আপনি নাকি শেখ রেহানার কোনো একটি আবদার রাখবেন না বলে আপনি মন্ত্রণালয় ছাড়তে চেয়েছিলেন, এবং আপনি চেষ্টাও করেছিলেন, কিন্তু আপনি মন্ত্রিত্ব ছাড়তে পারেন না। এই ঘটনাটা কি সত্য কিনা? না, ঘটনাটা হলো মন্ত্রিত্ব ছাড়ার আমি যে কন্ডিশন দিয়েছিলাম যে আমি মন্ত্রিত্ব করবো না, এই অর্ডারটা আমি মানতে পারবো না। পরবর্তীকালে সেই অর্ডারটা আমাকে মানতে হয়নি, কাজে মন্ত্রিত্ব ছাড়ার তখনই প্রশ্ন আসেনি। আমাকে অবশ্য ট্রান্সফার করে আরেক জায়গায় দেওয়া হয়েছিল, পরবর্তীতে সেটা কোনো কারণ বলা হয়নি। এই বর্তমান স্বৈরাচার সরকারের পতনের পরে যারা তাদের সঙ্গী সাথী ছিলেন, এখন প্রসঙ্গও আসে যে ধরেন যারা সঙ্গী সাথী ছিলেন তাদের এক একজনের হাজার 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 কোটি টাকা। স্যার আপনার কত হাজার কোটি টাকা? আমার 1000 কোটি টাকা তো দূরের কথা, আমার 1 কোটি টাকা অবদান নেই। আমি হিসাব করে এক্স্যাক্টলি বলতে পারবো না, আমার টোটাল অ্যাসেটের মূল্য টোটাল মিলিয়ে খুব বেশি একটা হবে না। কিন্তু আপনি কিভাবে এই সরকারের সাথে কারণ- সাপোর্ট এবং দিলেন, আবার এই অথচ টাকা ইনকাম করলেন না, না? না। এটা কেন? না, আমি টাকা ইনকাম করিনি, কারণ আমি সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য না, আমি দেশের জনগণকে জন্য কাজ করার জন্য সরকার। কিন্তু যেখানে ভোটের অধিকার হরণ হয়েছে মানুষের, যেখানে মানুষ ভোট দিতে পারে নাই, সেখানে এই সরকার ক্ষমতাই আসতে পারতো না যদি আপনারা সাপোর্ট না করতেন। আপনারা কেন সাপোর্ট করেছেন, এবং আপনি কি চেষ্টা করেছিলেন ব্যক্তিগতভাবে অন্য কোনো কিছু? সেই চেষ্টাটা কি ছিল? আচ্ছা, আমি আরেকটু নিজের থেকে দিই, কারণ আমাদের দলের উপর যে বিভিন্নভাবে পরবর্তীকালে যে কারণগুলো আমাদের ঘটেছে, যে কোনো কারণে আমাদেরকে জোর করে করানো হয়েছে, সেটার প্রেক্ষাপটটা তৈরি হয়েছে কিছুদিন আগের থেকে। আমি 96 সাল পর্যন্ত বললাম, 96 পরে যে সরকার এসেছিলেন, এই 96 জুন মাসে যেটা এসেছিলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতা আসলো, তখন কিন্তু আমরা আওয়ামী লীগকে সাপোর্ট দিয়ে ক্ষমতায় নিয়ে এসেছিলাম। তখন আমরা ছিলাম নিয়ামক শক্তি বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে, যদিও আওয়ামী লীগ অনেক বেশি ভোট পেয়েছিল। আর তার আগে মানুষের একটা প্রত্যাশা ছিল যে এবার আওয়ামী লীগ আসুক, কারণ বিএনপির উপর তখন তৎকালীন সময় তাদের বিভিন্ন শাসনকালে এবং আমাদের মানুষের উপর অত্যাচার, বিভিন্ন কারণে আমাদের দলের ইচ্ছা ছিল যে আমরা বিএনপিকে দেবো না, কাজে আওয়ামী লীগকে দেওয়া হয়েছে, তাদেরকে ক্ষমতায় আনা হয়েছে। আবার আওয়ামী লীগ এসে যখন পরে চলে আসলো 2001 সালের আগে, তখন কিন্তু আমরা আওয়ামী লীগের উপর বিরক্ত হয়েছিলাম, কেননা আওয়ামী লীগ শেষের দিকে এসে তারা দুর্নীতির চ্যাম্পিয়ন, তারা বিভিন্ন অনিয়ম তখনই শুরু করে দিয়েছিল। ফলে আমরা কিন্তু তাদেরকে সমর্থন দিতে চাইনি, আমরা বেরিয়ে এসে বিএনপির সঙ্গে একটা জোটে গিয়েছিলাম। পরে আমাদের নেতাকে আবার বিএনপির করা মামলায় তাকে কনভিকশন দিয়ে তাকে এমন একটা পজিশনে ফেললো যে আমরা ওখান থেকে ছুটে আসলাম, কিন্তু আমরা আওয়ামী লীগের সঙ্গে যাইনি। 2001-এর নির্বাচনে আমরা কিন্তু এককভাবে ছিলাম, আওয়ামী লীগও যায়নি, বিএনপিতেও যায়নি। এই সবসময় আমরা আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছি, এগুলো কথা ঠিক না। তারপরে এসে যেটা হলো যে 2001-এর পরে 2006 পর্যন্ত বিএনপি যে শাসনকালটা দেখা গেল, সেই সময় আমরা দেখলাম যে বিএনপির শাসনামলে একটা হলো যে দুর্নীতিতে পরপর চারবার চ্যাম্পিয়ন। তার আগে আওয়ামী লীগ লাস্ট একবার করেছিল, তারপর 4বার দুর্নীতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তৎকালীন সরকারকে, বাংলাদেশ সরকার একেবারে বিশ্বের চ্যাম্পিয়ন হলো দুর্নীতিতে। এবং সেই সময় কিন্তু এক্সট্রা জুডিশিয়াল কিলিং শুরু হলো, এবং এই সময় বিভিন্নভাবে দলীয়করণ শুরু হলো। বিএনপির আমলে প্রচুর মানুষ তাদের দলীয় পরিচয় করার কারণে বিভিন্ন জায়গায় চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এটা নিয়ে একটা জনমনে একটা ক্ষোভ ছিল। সেই 2001 থেকে 2006-এর পরে তারপরে যেটা দেখা গেল যে তারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটার মধ্যে এমন কিছু পদক্ষেপ নিলেন যেটার কারণে সাধারণ লোকের মধ্যে সন্দেহ হলো। সাথে আপনাদের সম্পৃক্ততার যুক্তি আপনি ঠিক আমি সুন্দরভাবে খণ্ডাতে পারেন। আমি সবসময় ছিলাম না এটা বলছি, আমি যুক্তিসঙ্গতভাবে ছিলাম, আর যখন ছিলাম না তখন কি করছি এটাও বলা দরকার। মানুষের এটা অনেক সময় হিস্ট্রি মানুষের ভুলে যায়। 2006-এর পরে যেটা হলো, 2006-এর পরে যে হঠাৎ করে দেখা গেল যে সব দলের মধ্যে একটা ধারণা হলো যে তত্ত্বাবধায়ক সরকারে বিএনপি তার নিজস্ব লোক দিয়ে একটা এমন ব্যবস্থা করছে যে তারা নির্বাচনের সময় তারাই আবার নিজের সরকার যেভাবে করে সেইভাবেই তারা ম্যানিপুলেট করতে পারবে। তখন এটার বিরুদ্ধে একটা আন্দোলন হলো। তারপরে 111 আসলো। 111-এ আসার পরে যেটা হলো সেটা হলো তৎকালীন যে জনমত সৃষ্টি হয়েছিল তৎকালীন ভোটের সময় আমরা দেখলাম, এবং আমাদের নেতা বললেন যে এর আগে যেহেতু বিএনপির সঙ্গে একটা এই ধরনের ঘটনা হয়েছে, জনগণ বিএনপির পক্ষে নেই, তো আমরা আওয়ামী লীগের ফার্স্ট আমরা আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠন করলাম। এবং সেই 2008-এর নির্বাচনে বিপুলভাবে আমাদের ছাড়াও আওয়ামী লীগ 2/3 মেজরিটি কিন্তু পেয়েছিল, আমাদের ছাড়াও। এরপরে যখন বিএনপি ইলেকশনে আসলো না, আপনারা সরকারকে সহযোগিতা না করলে, আপনারা বিরোধী দলে না আসলে, এবং আপনারা এই নৌকা এবং লাঙ্গল একসাথে মিলেমিশে না গেলে আজকের এই স্বৈরাচারের বটবৃক্ষ এই জায়গায় কি পৌঁছাতো? এর দায়ভার কি আপনারা নিতে চান কি চান না? আমি এর দায়ভার নিতে চাই না, সেটা কারণ আমি বলছি। এই জন্যই এটা আমি হিস্ট্রিটা জানা দরকার। মানুষের একটা জিনিসকে বুঝতে হলে একটা চারপাশে গণ্ডি দিলে হবে না, তার আশেপাশের পরিবেশটা বুঝতে হবে।
মানে জনগণ তখন চেয়েছিল আওয়ামী লীগকে, আমরা সেই পরিপ্রেক্ষিতে আপনারা আওয়ামী লীগের সাথে ছিলেন। আবার তারপরে যেটা হলো, তখন আমরা মহাজোটের সঙ্গী হিসেবে আমি মন্ত্রী হলাম। তখন একটা ব্যাপারে আমাকে একটা চাপ সৃষ্টি করা হয়েছিল, হজের একটা জাহাজ, পুরানো জাহাজ, এবং যেটা আমি মনে করি যে অন্যান্য কন্ডিশন অনুযায়ী এটা নেওয়া ঠিক না, ওটাকে আমাকে নেওয়ার জন্য একটা চাপ সৃষ্টি করা হয়েছিল বিভিন্ন মহল থেকে। আমি সেটা নেইনি এবং লাস্ট পর্যন্ত এমন অবস্থা হলো যে শেষে আমি বললাম যে আমি মন্ত্রিত্ব করবো না যদি এটা নিতে হয়, কেননা আমি দায়িত্ব নিলে আমাকে দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে। জনগণের প্রতি আমার যেটা দায়িত্ব সেটা যেন আমি ঠিকমতো করতে পারি, তার জন্য আমি এটা মনে করছি যে আমি এখানে মন্ত্রিত্ব নিয়ে যদি এটা করতে হয় আমি এটা পারবো না, কাজে আমি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়াতে চাই। আপনার মন্ত্রিত্ব নিয়ে আমাদের কোনো প্রশ্ন নেই, আমাদের প্রশ্ন এখন সব এক জায়গায়। গণহত্যার দায় সরকারের যেমন, সংসদের সকলের তেমন, বিরোধী দলেরও তেমন, নাকি না? না, অফকোর্স নট, অফকোর্স নট। গণহত্যার দায় যারা গণহত্যা করেছে তাদের, গণহত্যার দায় এর বাইরে কোনো লোকেরই নাই। সরকারি যারা চাকরি করে সবাই কি গণহত্যার সঙ্গে জড়িত? সরকারের সঙ্গে যারা যে কোনোভাবে জড়িত তারা কি সবাই গণহত্যার সঙ্গে জড়িত? কোনো দেশে এরা হয় নাকি? আমাদের তারপরে যেটা হয়েছে 2018 নির্বাচন যেটা তুমি বললে, সেখানে তখনও এই একই প্রশ্ন এসেছিল এবং সেখানে এরশাদ সাহেব চেষ্টা করেছিলেন, কিন্তু ওনাকে আবার যে কোনোভাবে হোক কনভিন্স করে ওনারা, বা জোর করে হোক বা ব্ল্যাকমেল করে হোক, উনি নির্দেশ দিয়েছেন, আমরা নির্বাচন করেছি। সেই নির্বাচনে কিন্তু বিএনপিও এসেছিল। কাজে নির্বাচনে এসে সরকারকে সহযোগিতার কথা যদি বলা হয়, এই আমলগুলোতে, যে আমলগুলোতে নির্বাচন ভালো হয়নি, 2008-এর নির্বাচন ভালো হয়েছে, 2014 থেকে শুরু হয়েছে। 2008-এর পরে আর কোনো নির্বাচন, হ্যাঁ, ওইটা 14-এর নির্বাচনে ওনারা করেননি, জাতীয় পার্টির 90% লোক করেনি, আমরা করিনি, আমি করিনি। আর 18 নির্বাচনে বিএনপি করেছে এবং বিএনপির সঙ্গে আমরাও করেছি। কাজে ওখানে বলে ওনাদের সঙ্গে সহযোগিতার কথা যদি আসে নির্বাচনে পার্টিসিপেট করা, তাহলে সমানভাবে কিন্তু আমরা আছি। এর আগে যখন আমি পার্লামেন্টে ছিলাম 2018-তে, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ডেপুটি লিডার ছিলাম এরশাদ সাহেবের সময়। তখন কিন্তু আমি সরকারের বিরুদ্ধে সরাসরি, যেমন ডেমোক্রেসি নেই দেশে, স্বৈরতন্ত্র চলছে, বিভিন্ন সময় তাদের দুর্নীতির চিত্র বিভিন্নভাবে তুলে ধরেছিলাম বিভিন্ন মিডিয়াতে। আমাকে ডেপুটি লিডার অব দ্য অপোজিশন থেকে একদিনে নোটিশে নামিয়ে দেওয়া হয়েছে। আমি জানিও না, আমি গেছি আমার ভাইকে দেখতে, উনি হসপিটালে ছিলেন। হঠাৎ করে আমার ড্রাইভার বললো যে আমাদেরকে কল করেছে যে আমার গাড়ি নিয়ে চলে আসো, উনি এখন আর ডেপুটি লিডার অপোজিশন নেই। আমার গানম্যান বললো, স্যার আমাকে পুলিশ অর্ডার হেডকোয়ার্টার থেকে বলছে যে আমরা চলে আসতে হবে, আমি কী করবো? তোমরা চলে যাও। আমি ওখান থেকে পথে নামিয়ে দিয়ে আমাকে ডেপুটি লিডার থেকে সরিয়ে দেওয়া হয়েছে, সেখানে বেগম রওশন সাহেবকে পুট করা হয়েছে। সম্পূর্ণ এগুলো বেআইনি। আমার ভাই বলছে এটা আমার চিঠি লাগবে। আমি গত সরকার আপনার সাথেও অনেক বেআইনি কাজ করেছে, আপনাকে অনেক অত্যাচার করেছে, আপনার ভাষা। আমি তো বলতে চাচ্ছি যে আমার সঙ্গে শুধু নয়, জাতীয় পার্টির প্রচুর মানুষকে এরকম নির্যাতনের শিকার হতেছে। তার চেয়ে কত হাজার গুণ বিএনপি এবং অন্যান্য দলগুলোর প্রতি হয়েছে, এবার একবার ভাবেন। এইরকম ঘটনাটা কিন্তু নতুনভাবে শুরু হচ্ছে না। স্বৈরাচারী শাসন ব্যবস্থা, আমাদের কনস্টিটিউশন, আমাদের শাসনতন্ত্র বা আমাদের যেটা গভর্নিং সিস্টেম, এটাই হলো স্বৈরাচারী শাসন ব্যবস্থা। 91-এর পর থেকেই যে যখন ক্ষমতা এসছে সবাই কম বেশি স্বৈরাচারী কায়দায় চালিয়েছে। যে বেশি দিন থাকতে পেরেছে তারা বেশি দিন থেকেছে। এটা এই জন্যই বললাম যে জেলখানার কথা, অত্যাচারের কথা, যেহেতু আওয়ামী লীগ দীর্ঘদিন থাকতে পেরেছে, তারা বেশি সময় করেছে এবং বেশি লোককে করেছে। এটা কিন্তু অন্য আমলে, বিএনপির আমলে হয়নি তা নয়। বিএনপির আমলে প্রচুর মানুষকে মামলা দেওয়া হয়েছে, অনেক মামলাকে হ্যারাসমেন্ট করা হয়েছে। এগুলো তখন বিএনপির শাসন আমল ছিল 2001 থেকে 2004। তারপরে এগুলো নিয়ে অনেক সোশ্যাল মিডিয়াতে এরকম কথাও এসেছে যে 1000 জন ছাগলকাণ্ডের মতিউর কিংবা বেনজির কিংবা সালমান এফ রহমানের চেয়েও দেশের বড় ক্ষতি করেছে জিএম কাদের এবং জাতীয় পার্টি। এটার ব্যাখ্যা কি দেবেন? এটা হলো ওনাদের ব্যক্তিগত হয়তো বোঝার ভুল, অথবা পার্সোনালি কোনো কারণে আমাকে পছন্দ করেন না। আমি দেশের জন্য, আমি মনে করি, বিশ্বাস করি, আমি বিবেক থেকে আমি কোনো সময় অপরাধী ফিল করি না। দেশের জন্য যেটা আমি করেছি, আমি মনে করি বাংলাদেশের খুব কম লোকই এতটুকু দেশের জন্য কাজ করার সুযোগ পেয়েছে বা করেছে। আমি মন্ত্রিত্ব ছেড়ে দিতে চেয়েছি, পরে মন্ত্রিত্ব নেই। আমি মন্ত্রিত্ব থাকাকালীন কোনো রকম কোনো দুর্নীতি করিনি, কোনো ধরনের মানুষকে কোনো হ্যারাসমেন্ট করিনি। যখন রাজনীতি করেছি সম্পূর্ণভাবে জনগণের জন্য করেছি এবং জনগণের জন্য যে কোনো ধরনের রিস্ক নেওয়ার চেষ্টা করেছি, ত্যাগ করার চেষ্টা করেছি। 2018-তে 2024-এর যেটা আমি করতে পারিনি, সেটা হলো আমি যখন সিদ্ধান্ত নিয়েছিলাম নির্বাচন করব না, তখন আমার থেকে শেষ শিফট করে রওশন এরশাদকে দিবে। তারপরেও আমার উপর একটা চাপ ছিল। তা আমাকে শেষ পর্যন্ত আমি বললাম যে ঠিক আছে, দল ছাড়া আমার রাজনীতি থাকবে না। আমি 2014-তে এই লেসনটা আমার হয়েছে, ইফ আই লুজ মাই পার্টি আই শ্যাল নট হ্যাভ এনি। আর আমার ফলোয়ার, আপনি দলের অস্তিত্ব রক্ষার জন্যই এই কাজগুলো আপনাকে করতে হবে। দলের অস্তিত্ব রক্ষা তো শেষ পর্যন্ত ওইটাই ছিল একটা আলটিমেট। কিন্তু আমি তারপরেও সরে আসতে চেয়েছিলাম যে যা হোক দেশের স্বার্থে স্যাক্রিফাইস হবে, আমি চলে যাব, দল চলে যাবে, দেশটা যেন বাঁচে। আমি কিন্তু 2017 তারিখ যেদিন ফাইনাল উইথড্রল ডেট ছিল,
আমি এই অফিসে বসে আমি চিঠিপত্র আগে দুজনকে দিয়ে রেখেছিলাম, বাইরে ছিল তারা, কারণ আমি জানি যে বাধাগ্রস্ত হতে পারে। শুধু আমি যে প্রেসকে ওদেরকে বলে রেখেছিলাম, প্রেসকে, যে তোমরা আমার কথা বলো না যে কী ডিক্লারেশন দেবো, আমি কিছু কথা বলবো। হঠাৎ করে আমি দেখলাম যে আমি কথা বলতে যখন যাব এই অফিস থেকে বেরিয়ে, তখন হঠাৎ করে দেখলাম যে আমাকে চারপাশ থেকে পুলিশ, আইন শৃঙ্খলা এজেন্সি ঘেরাও করে ফেলল। সময় একটা সরকারের নজর এবং সবসময় সরকার আপনাকে ঘেরাও করে রাখতো, আপনি আসলে আপনার স্বাধীনভাবে কাজ করতে পারতেন না। দ্যাট ইজ ভেরি ট্রু, আমি আপনার কথায় যেটা বুঝতেছি। কিন্তু স্যার, বাংলাদেশে গুণী মানুষের সম্মান করা হয় না, হয়নি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সাবেক সরকার যেভাবে অপমান করেছে, আপনি সম্মানিত কি কখনো করেছেন? আপনার বক্তব্যে, আপনার কথায় আপনার সেই প্রমাণগুলো কি আছে? এটা ওনাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে। আমি ওনার সঙ্গে সবসময় কথাবার্তা বলতাম। জাতি আমি মন্ত্রী থাকতে জাতি কি জানতে পেরেছেন? না, জাতিকে জানতে পেরেছে কিনা আমি বলতে পারবো না, তবে আমি আপনি কখনো সংসদে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বিশাল প্রাপ্তি এবং তার প্রশংসা করার? না, সংসদে এটা আমি বলি। কেন করেন না, এটা আমি পরে বলছি। আমরা পরিবেশ, এখনকার পরিবেশ আর তখনকার পরিবেশ বুঝতে হবে তো। তার মানে তখনকার সংসদের পরিবেশও ছিল একেবারে স্বৈর শাসকের পরিবেশ। অফকোর্স। এবং তারপরেও আমি বৃহত্তর স্বার্থে যতগুলো কথা দরকার করেছি ডক্টর ইউনূসের সঙ্গে যখনই আমার দেখা হয়েছে, যতবার কথা হয়েছে ওনার সঙ্গে, এবং আমি প্রেস বলেছি যখন আমি মন্ত্রী ছিলাম, তখন ডক্টর ইউনূস সম্পর্কে আমি সরাসরি, আমাকে জিজ্ঞাসা করেছে, আমি সরাসরি বলেছি যে উনি একজন আমাদের দেশের মতো এরকম সৌভাগ্যবান, ওনার মতো একটা লোক বাংলাদেশের ইতিহাসে আর কোনো সময় এরকম লোক হয়তো আসবেন না। এগুলো ওরা তখন বলছে, আপনি তো প্রাইম মিনিস্টার তো লাইক করেন, আপনি মন্ত্রী কথা বলেন না। আমি এটা বিশ্বাস করি, তখন আমার এরকম ছিল। পরবর্তীকালে আস্তে আস্তে কিন্তু সরকার অনেক নিবর্তনমূলক এবং অনেক কি বলবো হিংসাত্মক হয়ে উঠলো আস্তে আস্তে মানুষের, মানে এমন একটা পরিস্থিতি। সরকার যখন হিংসাত্মক হলো, আশেপাশের লোকজনও ভয় পেয়ে গেল এবং তারাও তখন বলা থেকে বিরত থাকলো, যারা যা বিশ্বাস করে। যা চেষ্টা করলাম, মানে আমাদের কথা হলো আমি তো একক নই, আমার সঙ্গে আবার আমাকে চিন্তা করতে হয় যে আমার কাজকর্মের কারণে আমার দল, আমার দলীয় সবাই একটা। স্যার, এত বছর ক্ষমতার সাথে ছিলেন, ক্ষমতার আশেপাশে বিরোধী দলে ছিলেন, এখন তো চারপাশে খালি গ্রেফতার, খালি ধরে নিয়ে যাচ্ছে, রিমান্ডে নিয়ে যাচ্ছে। আপনার কি কোনো ভয় করে যে আপনাকে কখনো ধরে নিয়ে যাবে, আপনার বিরুদ্ধে কোনো মামলা হবে? আপনি কি এই কোনো আতঙ্কে আছেন? কোনো না, আমি মনে করি যে আমার বিরুদ্ধে মামলা হওয়ার কিছু নেই, আমাকে ধরারও কিছু নেই। তারপরেও আমাদের যে স্টাইলিশ কাজ চলছে, এটাতে আমাকে ধরতে পারে, ধরলে যে কোনো লোকই ধরতে পারে। এখন তো জিনিসটা খুব একটা কোনো নিয়ন্ত্রণে কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। আমি রেডি আছি, কোনো অসুবিধা নেই, আমার কোনো অপরাধ নেই। অপরাধ আমি থাকুক আর না থাকুক, দেশের জন্য কাজ করতে চাই, করব। যে কোনোভাবে যে কোনো হুমকি আমি পাত্তা দিই না। রাজনীতি করছি, রাজনীতি করলে অনেক সময় ভালো কাজ করেও খারাপ ফল হয়। আমার ভাইকে দেখেছি দীর্ঘদিন জেল কেটেছেন, অনেকভাবে তাকে হেনস্থা করার চেষ্টা করেছে মিডিয়া। ওনার তো এখন তো আমাদের এখানে কম, ওনার তো কয়েক বছর ধরে কনস্ট্যান্টলি ওনার এবং ব্যক্তিগত লাইফ, ওনার সব কিছু নিয়ে যেভাবে ওনাকে হেনস্থা করা হয়েছে, এটার তো বেশি তো কিছু না। তারপরেও তো হি হ্যাড এ ভেরি গ্লোরিয়াস ক্যারিয়ার অ্যান্ড এ ভেরি, কী বলবো, অত্যন্ত সম্মানজনক একটি মৃত্যু উনি রয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন, বিজয়, শেখ হাসিনার পালিয়ে যাওয়া, সেনাবাহিনীর ভূমিকা, সবকিছু মিলিয়ে একজন রাজনীতিবিদ হিসেবে আপনার বিশ্লেষণ আছে। আপনি এটিকে একভাবে বিশ্লেষণ করেছেন, আপনি নিজেকে নিজে ব্যাখ্যা করেছেন, বা আপনার দলকে নিশ্চয়ই সেই ব্যাখ্যায় আপনি বক্তব্য দিয়েছেন। আপনি আমাদেরকে একটু বলবেন এই পুরো বিষয়টায় আপনার বিশ্লেষণ কি, বর্তমানে যা হলো এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, রাষ্ট্র সংস্কার এবং তারপরে ইলেকশন, এই পর্যন্ত আপনার ভাবনাটা কি? খুব সংক্ষিপ্ত কথায় টু দি পয়েন্টে বলেন।